রাত 10টা। এ বাড়িতে চৈতালি আজ প্রথম সবার সাথে খেতে বসেছে। গত কদিন দীপা তার খাবার রুমেই পাঠিয়ে দিয়েছিল। আসাদ সাহেব রেগে কি না কি বলবে, দীপ্র আবার কি রিয়্যাক্ট করবে, এসব ভেবেই তিনি চাচ্ছিলেন না চৈতালি সবার সামনে আসুক। অবশ্য তার নিজেরও চাপা ক্ষোভ আছে মেয়েটার প্রতি। সেদিন অ্যাক্সিডেন্টের পর চৈতালিকে বেশ ভালোই লেগেছিল। মনে মনে এমন একটা মেয়েকে ছেলের জন্য খুঁজেছিল, কিন্তু যখন জানলো বয়সে বড় তখন সাথে সাথে ইচ্ছেটাকেও দমন করে ফেলেছিল। দীপা কখনো কল্পনাও করতে পারেনি যে তার ছেলে বয়সে বড় একজনকে এভাবে জোর করে বিয়ে করে নিয়ে আসবে। আবার এতে যে শুধু দীপ্রর একার দোষ, এটা মানতেও তার ঘোর আপত্তি। মেয়েটার জন্য এই বয়সে আদরের ছেলে তার বাবার কাছ থেকে চর পর্যন্ত খেলো। সব মানলেও এটা তো যেন তিনি মানতেই পারছেন না। আর তাই সব মিলিয়ে চৈতালিকে এখন তার ভীষণ অপছন্দ। চৈতালি রুমে একা একা সময় কাটাচ্ছে, এতেই যেন তিনি শান্তি পাচ্ছিলেন। কিন্তু গতকাল আসাদ সাহেব বলেন আজ থেকে যেন চৈতালি তাদের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, তাই আজ সবাই একসাথে খেতে বসেছে। গত কদিন দীপ্র দেরি করে বাড়ি ফিরলেও আজ তাড়াতাড়ি ফিরে সেও সবার সাথে খেতে বসেছে। চৈতালি ঠিক করেছিল খাবার টেবিলে বসেই কাল থেকে কলেজে যাওয়ার বিষয়টা জানাবে সবাইকে। মানুক বা না মানুক, দীপ্রর বাবা মা সম্পর্কে এখন তার শ্বশুর শাশুড়ি। নতুন বউ হিসেবে তার কাছ থেকে এইটুকু সম্মান প্রদর্শন তো তারা আশা করতেই পারে। বড়দের অসম্মান করবে এমন কিছু তাকে তার পরিবার শিক্ষা দেয়নি। রাগ ক্ষোভ যা কিছু আছে তার সবটাই আছে দীপ্রর উপরে। সেসব কমতে সময় লাগবে। আদৌ কখনো কমবে কিনা, সবটা মেনে নিতে পারবে কিনা জানে না সে। এসব নিয়ে ভাবতেও চায় না এই মুহূর্তে এসব থেকে বের হতে সে নিজেকে ব্যস্ত রাখতে চায় যা সম্ভব হবে কলেজে গেলে। আর তাই আজ এ ব্যাপারে কথা বলবে ভেবেছিল, কিন্তু দীপ্র এসে তার পাশে বসে খাওয়া শুরু করলে নাম না জানা এক অস্বস্তি ঘিরে ধরে তাকে। ভিতরে ভিতরে রেগে বকতেও শুরু করে, কারণ দীপ্রর জন্য কলেজের ব্যাপারটা কিভাবে সবাইকে জানাবে সেটা ভুলে গেছে সে। এদিকে সবাই যখন নীরবে খাচ্ছে আর চৈতালি যখন এসব নিয়ে ভাবছে, ঠিক তখন দীপ্র খেতে খেতে বলে, একটা জরুরি কথা ছিল, অনুমতি দিলে বলতে চাচ্ছিলাম। ছেলের কথা শুনে দীপার সাথে সাথে আসাদ সাহেবের দিকে তাকিয়ে তার ভাবগতি বোঝার চেষ্টা করেন। উত্তরের অপেক্ষা করতে থাকেন তিনি কোনো উত্তর না দিলে দীপা বিষয়টা এড়াতে বলেন, আগে খাওয়া শেষ করে নাও বাবা, খেয়ে তারপর কথা বলো। কথাটা এখনই বলতে হবে মা, তুমি অনুমতি দিলে। আসাদ সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, মান সম্মান খুইয়ে যা করছো তাতেই যখন অনুমতি নেওয়ার প্রয়োজন অনুভব করনি, তখন আজ এমন কি জরুরি কথা যে অনুমতি চাইছো? দীপ্রর মন খারাপ হয়, তবে বাবার অভিমান সে বুঝতে পারে, তাই শান্ত স্বরেই বলে, কাল থেকে চৈতালির কলেজ খোলা, তার ছুটি আজই শেষ। তোমরা হয়তো জানো যে তিনি একটা কলেজে শিক্ষকতা করছেন, তো আমার মনে হলো এই বিষয়টা তোমাদের জানানো প্রয়োজন, তাই। দীপা ছেলের কথা শেষ হবার আগেই বলেন, তাই কি নিজের ইচ্ছে মতো বিয়ে করে নিছিস, এখন আবার বলছিস কাল থেকে কলেজ খোলা? মানে কি, নতুন বউ কাল থেকে বাইরে টোটো শুরু করবে? এখনো তো। আহ, কি যা তা বলছো দীপা? তুমি যাও নাও, যেমনটা তুমি ভাবো না সেসব কথা কেন বলছো? একজনের রাগ অন্যজনের উপর দেখানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। যে অন্যায় করছে জমানো রাগ তার উপরে দেখাও। আসাদ সাহেব খানিকটা বিরক্ত হয়ে কথাগুলো বলেন, যা শুনে দীপা রেগে বলেন, তার মানে কি, তুমি কি বলতে চাইছো কাল থেকে বাড়ির বউ তার কর্মস্থলে যাবে? এই বিষয়ে আর কোনো কথা বলো না দীপা। মেয়েটাকে তার নিজের মতো করে বাঁচতে দাও। এমনিতেই যা হয়েছে ভীষণ অন্যায় হয়েছে। তাছাড়া তোমার ছেলের জন্য সে নিশ্চয় এবার তার চাকরি ছেড়ে দিবে না। দীপা আর কথা বাড়ায় না, কারণ চৈতালির উপরে রাগ থাকলেও সে যা নয় তাই তেমন আচরণ করতে তার বিবেকে বাধা দেয়। তাই চুপচাপ খাওয়া শেষ করে। দীপ্র আর দিথি বাবার কথা শুনে স্বস্তির শ্বাস ফেলে, তবে মায়ের এমন আচরণে মন খারাপ করে।
এদিকে চৈতালি শাশুড়ির কথায় কিছুটা মনক্ষুণ্ণ হলেও শ্বশুরের কথা শুনে বেশ খুশি হয়। তার প্রতি সম্মান আরও বেড়ে যায়। অন্যদিকে দীপ্রর উপরে প্রথমে বিরক্ত হলেও তার কাজটা সহজ করে দেওয়ার জন্য সে বিরক্তি অনেকটাই কমে যায়। তবে দুজনের মাঝে তৈরি দেওয়ালের জন্য ধন্যবাদ শব্দটা আর বলা হয়ে ওঠে না। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায়। প্রস্তুতি নেয় পরবর্তী দিনের জন্য। মেরুন রঙের হাতের কাজের শাড়ি পরেছে চৈতালি। চুল বেনি করে সবসময়ের মতোই হালকা সাজে পরিপাটি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:30 বাজে। তাড়াতাড়ি ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে তাকিয়ে খুঁজতে থাকে অপছন্দের মানুষটিকে। কিন্তু না, সেই যে আধা ঘন্টা আগে রুম থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। এদিকে সময় চলে যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে রুম থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে আগালেই দেখে সেখানে বসে আছে দীপ্র। চৈতালিকে দেখা মাত্রই দীপ্রর চোখে এক অন্যরকম আলো ফুটে ওঠে। আজ বেশ কদিন পর আবার সেই পুরনো রূপে দেখতে পেল প্রিয় মানুষটাকে। সেই হালকা সাজে অপরূপা সুন্দরী তার জবা ফুল। মেরুন রঙটা যেন শুধু তার জন্যই মানানসই। গত কদিনের ক্লান্তি বিরক্তির ছাপ আজ আর তেমন দেখা যাচ্ছে না। দীপ্রর মন বলে এই মুহূর্তে তার ভিতরে বয়ে যাওয়া অনুভূতি তাকে জানাতে, কিন্তু না, এই মুহূর্তে এই অনুভূতি প্রকাশ করা যাবে না। কারণ তার হৃদয়ে ভালোবাসার বন্যা বয়ে গেলেও সামনের মানুষটির হৃদয়ে যে এই মুহূর্তে তার জন্য ঘৃণা আর অভিমান ছাড়া আর কিছুই নেই। তাই খুব কষ্টে নিজেকে সামলে নেয় সে। ইশারায় টেবিলে রাখা নাস্তা দেখিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিন, এমনিতেই দেরি হয়ে গেছে। চৈতালির দিকে এভাবে দীপ্র তাকিয়ে থাকা আজ নতুন নয়, তাই বিষয়টাকে খুব সহজে এড়িয়ে যায় সে। দীপ্রর কথা মতো টেবিলের উপরে সাজিয়ে রাখা নাস্তার দিকে চোখ পড়তেই ইতস্তত বোধ হয় তার। এভাবে রোজ রোজ রেডি খাবার খেতে লজ্জা লাগে। দীপ্রর মায়ের পা এখনও ভালো হয়নি, সেই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে সব করছে। বিষয়টা ভীষণ দৃষ্টিকটু লাগে তার কাছে। আর তাই মনে মনে ভাবে আজ বাসায় এসে রান্নাঘরে যাওয়ার অনুমতি চাইবে। এরই মাঝে কারো গম্ভীর কণ্ঠে ধ্যান ভাঙে তার। তাকিয়ে দেখে দীপা চায়ের কাপ রাখতে রাখতে বলছে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, আর কাল থেকে কলেজে কি খাবে না খাবে সব আগে জানিয়ে রেখো। শাশুড়ির কথার উত্তরে চৈতালি দেরি না করে নরম কণ্ঠে বলে, কাল থেকে আপনাকে কষ্ট করতে হবে না আন্টি। আপনি অনুমতি দিলে আমি নিজেই নাস্তা বানাবো। চৈতালির এমন বিনয়ী আচরণ, যার সাথে যুক্ত ছিল গভীর আত্মসম্মানবোধ, বিষয়টা দীপ্রর কাছে ভীষণ ভালো লাগে। মনের অজান্তেই তার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। এত কিছুর পরেও এই বাড়ির মানুষকে আপন ভেবে এভাবে দায়িত্ব পালন করতে চাওয়ার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নতুন এক আলোর সন্ধান পায়, যা তার চোখে মুখে ফুটে ওঠে স্পষ্টভাবে। চৈতালি সেটা খেয়াল করলেও বরাবরের মতোই এড়িয়ে যায়। অপেক্ষায় থাকে দীপার উত্তরের। এদিকে দীপা আন্টি ডাক্তার শুনতেই চোখ কপাল কুঁচকে এক পলক তাকায় তার দিকে, তবে এ নিয়েও কিছু বলে না। কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলে, যা ইচ্ছে করো, এ বাড়িতে এখন আমার কথার কোনো মূল্য আছে নাকি? সবাই যার যা ইচ্ছে তাই করছে, তাই এসব বিষয়ে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কথাগুলো শুনে চৈতালির কিছুটা মন খারাপ হলেও মেনে নেয়, কারণ এমন পরিস্থিতিতে তাকে এসব টুকটাক তো শুনতেই হবে। তাছাড়া যেভাবেই হোক অনুমতি তো পেয়েছে, তাই কথা না বাড়িয়ে দ্রুত নাস্তার দিকে মন দেয়। চৈতালি নাস্তা শেষ করে দীপার কাছে থেকে বিদায় নিয়ে দরজার কাছে যেতেই দেখে দীপ্র বাইকের চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। চৈতালি সেটা গুরুত্ব না দিয়ে বের হয়ে লিফটে উঠলে তার সাথে সাথে দীপ্রও নিচে নামে, যা দেখে চৈতালি খানিকটা বিরক্ত হয়ে হাঁটা বন্ধ করে আশেপাশে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তুমি আমার সাথে সাথে কোথায় যাচ্ছ দীপ্র? কি করতে চাচ্ছ? দীপ্র হাঁটার গতি কমিয়ে বলে, আপনাকে কলেজে নামিয়ে দেব, তাই। তোমার কি ধারণা তুমি বললে আর আমি তোমার সাথে যাব? দীপ্র এবার দাঁড়ায়। চৈতালির দিকে তাকিয়ে চুলের ভাঁজ ঠিক করতে করতে মৃদু হেসে বলে, একেবারেই না, আপনি কত সহজে সবকিছু মেলানোর মতো মানুষ। দীপ্রর কথায় চৈতালির রাগ হয়, তবে সেটা প্রকাশ না করে বলে, তাহলে অযথা সময় নষ্ট করো না, আমাকে আমার মতো যেতে দাও।
দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো দেখিয়ে বলে, তাড়াতাড়ি চলুন জবা, বাইরে রিক্সা অপেক্ষা করছে। শেষে দেরি হলে তো আবার আমাকেই দোষ দেবেন। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 8টা বাজে। তাই কথা না বাড়িয়ে দ্রুত গেটের বাইরে থাকা রিকশায় উঠে বসে পড়ে মাঝ বরাবর। এরপর দীপ্রকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি চলেন ভাই। রিকশাওয়ালা দীপ্রর দিকে তাকাতেই দীপ্র ইশারায় কিছু একটা বললে সেও প্যাডেল ঘোরাতে লাগে। টুংটাং শব্দে চলতে থাকে রিকশা। এদিকে দীপ্র বাইক নিয়ে পিছু নেয় তার প্রিয় জবার। তবে সব সময়ের মতো এবারও তার জবা সগৌরবে তাকে এড়িয়ে এড়িয়ে যায় নিজ গন্তব্যে। আর দীপ্র সব না পাওয়াকে মাটি চাপা দিয়ে এই যে একটু শীতল কথোপকথন হলো সেটুকুতেই প্রাপ্তির খাতায় যোগ করে। অপেক্ষায় থাকে জবার মনে একটু হলেও জায়গা করে নেওয়ার। চৈতালি টিচার্স রুমে ঢুকতেই সব আপারা ওকে একে একে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন, যা শুনে বেশ অবাক হয় সে। কারণ বিয়ের খবর সে সেভাবে কাউকেই জানায়নি। এরই মাঝে নিশি আপা সামনে এসে খানিকটা অভিমান নিয়ে বলেন, এটা কেমন কথা চৈতালি? এমন একটা শুভ কাজ তুমি কাউকে না জানিয়ে সেরে ফেললে, এটা কি উচিত হয়েছে? আমাকেও খবরটা জানালো না, এটা মানতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে। আচ্ছা, আগে না হয় জানাতে চাওনি, কিন্তু বিয়ের পরে তো জানাতে পারতে নাকি? চৈতালি কি বলবে ভেবে পায় না, তবুও মিনমিনে স্বরে বলে, না, আসলে আপা। আপা এবার অভিমানের পাল্লাটা আর একটু ভারী করে বলেন, এখন তো সাফাই শুনবো না। আমাকে যে তুমি শুধু মুখে মুখে আপা আপা ডাকো সেটা আজ বুঝলাম। এবার বলো, হঠাৎ কিভাবে, কি নিজের পছন্দ ছিল বুঝি? শেষ কথাটা শুনে চৈতালির অস্বস্তি হয়। কি বলবে ভাবতে থাকে। বিয়ের বিষয়টা আগে কাউকে না জানালেও ভেবেছিল বিয়ের পরদিন সবাইকে ফোন করে বিষয়টা জানাবে। কিন্তু যে পরিস্থিতিতে যার সাথে বিয়ে হয়েছে তাতে তো কাউকে কিছু জানানোর কোনো উপায়ই ছিল না। তাছাড়া যে বিয়ে সে নিজেই এখনও পুরোপুরি মেনে নিতে পারেনি, সেই বিয়ের ভবিষ্যৎ সম্পর্কে সে নিজেই সন্দিহান। সেই বিয়ের ব্যাপারে আগ বাড়িয়ে কাকে কি বলবে। এদিকে চৈতালিকে এভাবে নীরব দেখে আপা বলেন, লজ্জা পাচ্ছ? আরে এত লজ্জার কিছু নেই। প্রথম প্রথম সবাই একটু লজ্জা পায়, ধীরে ধীরে সব লজ্জা পালিয়ে যায়। ভাগ্যিস সেদিন ফাল্গুনির সাথে দেখা হয়েছিল, না হলে তো তোমার বিয়ের খবরটা জানতেই পারতাম না। যাক, এবার বলো, তোমার বর ভালো আছে? এবার কথাগুলো বেশ হাসতে হাসতে বলেন তিনি। ফাল্গুনির নামটা শুনতেই চৈতালির কাছে বিষয়টা পরিষ্কার হয়। আবার এক কাজিন আর ফাল্গুনি একই সাথে পড়ালেখা করে, সেই সুবাদেই আপার সাথে ফাল্গুনির পরিচয়। কলেজে নিশি আপা কিছু জানলে মুহূর্তেই সেটা সবাই জেনে যায়। কোনো কথাই গোপন রাখতে পারেন না তিনি। শুধু তারেক স্যারের সাথে সখ্যতা বেশি থাকায় তার বিষয়টাতেই তাকেই চুপ থাকতে দেখেছিল সবাই। নিশি আপার কথার উত্তরে চৈতালি বলে, জি ভালো আছে আপা। এবার চোখ টিপ দিয়ে বলে, তারপর কোথায় বেড়ালে, মানে হানিমুনে কোথায় গিয়েছিলে? বিয়ের এই কয়দিনে দেখছি চোখের নিচে কালি পড়ে গেছে। বর বোধ হয় গত কয়েকদিন ঘুমাতেই দেয়নি ঠিক মতো, তাই না? নিশি আপা আরও কিছু বলতে চাইলেও বলতে পারেন না। তার আগেই চৈতালি ক্লাসের অজুহাত দেখিয়ে ব্যাগ রেখে চলে যায়। কারণ এসব কথা শোনা মাত্রই বিরক্তি আর রাগে তার মাথা গরম হয়ে যায়। বেলা 12টা। টিচার্স রুমে বসে জমে থাকা কিছু কাজে ব্যস্ত চৈতালি। হঠাৎ কারো ডাকে ফিরে তাকাতেই দেখে রীতা আপা। চৈতালি সালাম জানাতেই তিনি উত্তর দিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলেন, কেমন আছো চৈতালি? চৈতালি মৃদু হেসে বলে, ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো? তোমার কি খবর? সেদিন নিশের কাছে শুনলাম তোমার বিয়ে হয়েছে। শুনে গত কয়েকদিনে তোমাকে কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি তো পুরাই লাপাত্তা। হঠাৎ বিয়ে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে? চৈতালি এই বিষয়টা নিয়ে কথা বাড়াতে ইচ্ছুক না থাকায় ভাবলেশীনভাবে বলে, হঠাৎ করেই সব হয়ে গেছে আপা, তাই কাউকে কিছু জানানোর সুযোগ হয়ে ওঠেনি। রীতা আপা চৈতালির হাতের উপরে হাত রেখে বলে, সুযোগ হয়নি নাকি ইচ্ছে করে জানাওনি? কারণ বিয়ের কোনো উচ্ছ্বাস বা আনন্দ
কোনোটাই আমি তোমার চেহারায় দেখতে পাচ্ছি না। কি হয়েছে সত্যি করে বলো তো, কোনো সমস্যা? কলেজে জয়েন করার পর থেকে রীতা আপা ভালো মন্দ সব পরিস্থিতিতেই সব সময় চৈতালির পাশে থেকেছে, বড় বোনের মতো আগলে রেখেছে। যার কারণে রীতা আপার জন্য চৈতালি সব সময় আলাদা এক শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করে। তবে তাই বলে যে পারিবারিক বা নিজস্ব সব কিছু তার সাথে শেয়ার করেছে তা নয়। দীপ্রর বিষয়টাও কখনো বলা হয়নি আপাকে, প্রয়োজনই মনে করেনি। কিন্তু আজ এভাবে জানতে চাওয়ায় না চাইতেও চৈতালির চোখ দুটো ছলছল করে ওঠে। নিজেকে একা ভাবা চৈতালির মনে হয় যেন অনেক দিন পর কেউ পরম মমতা নিয়ে তাকে আগলে রাখতে চাইছে, তার কষ্টের ভাগ নিতে চাইছে। আর এই জন্য ইচ্ছে না থাকলেও ঘটে যাওয়া সব কিছু রীতা আপাকে একের পর এক খুলে বলে। সব বলতে গিয়ে এক পর্যায়ে কান্না চেপে রেখে কাপা কণ্ঠে বলে, এই মুহূর্তে আমি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছি আপা। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। কোনোভাবেই আমি দীপ্রকে মাফ করতে পারছি না আপা, মেনে নিতে পারছি না এই বিয়েটা। দীপ্র ভালো মানুষ, তার সবটাই ভালো, কিন্তু আমার জন্য সে না। তার বর্তমান অবস্থা দেখে তার জন্য আমার ভীষণ মায়া হয় আপা, কিন্তু যখন মনে পড়ে যে তার জন্যেই আমার পুরো পরিবার আমায় ঘৃণা করে, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। নিজের উপরেও প্রচণ্ড রাগ হয় তখন আমার। এতক্ষণ ধরে রীতা আপা চৈতালির সব কথা চুপচাপ শোনেন। এত শিক্ষিত, ঠান্ডা, ভদ্র, মায়ায় ভরপুর মেয়েটা এভাবে ভেঙে পড়ছে, বিষয়টা মেনে নিতে কষ্ট হয় তার। তবুও কিছুক্ষণ নীরব থেকে এরপর বলেন, জীবনটা তোমার চৈতালি, তাই সামনে কি করবে বা কি করা উচিত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও শুধুমাত্র তোমার। তবু বড় আপা হিসেবে যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। চৈতালি দ্রুতই চোখ মুছে বলে, হ্যাঁ আপা বলুন না, এতে অনুমতি চাওয়ার কি আছে? বিয়েটা মেনে নিতে বলবো না, তবে বলবো হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, সময় নাও। বয়সে ছোট বড় এসব চিন্তা ঝেড়ে ফেলো মন থেকে। যতটুকু বললে তাতে বুঝলাম ছেলেটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা বয়স কোনো ব্যাপার নয়। তোমাকে হারাতে চায়নি বলে কাউকে না জানিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। ভেবো না আমি প্রদীপের পক্ষে কথা বলছি। সে যা করেছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু কেন করেছে এটা দেখার বিষয়। তাছাড়া বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, তোমার নিজেরও তো একটা সম্মান আছে নাকি? তাই বলছি সময় নাও, দেখবে সময় তোমাকে সঠিক দিক নির্দেশনা দিবে। আপার কথাগুলো শুনে চৈতালির মন অনেকটাই হালকা হয়। আপাকে ধন্যবাদ জানিয়ে কিছু বলতে নিতেই পরবর্তী ক্লাসের সময় হয়ে যায়। তাই কথা না বাড়িয়ে হাসি মুখে বিদায় নিয়ে চলে যায় ক্লাস নিতে। এদিকে রীতা আপাও চৈতালির মন কিছুটা ভালো করতে পেরেছে ভেবে ভীষণ খুশি হন, কারণ শুরু থেকেই সে তাকে নিজের হারিয়ে যাওয়া বোনের জায়গায় বসিয়েছেন। আর এ কারণেই চৈতালির জন্য তার এত মায়া। সেদিনের পরে কেটে গেছে এক সপ্তাহ। গত কদিনের প্রতিদিনই কলেজে যাওয়া আসার সময় দীপ্রর সাথে ছিল। সাথে বলতে বাইক নিয়ে পিছনে পিছনে থাকা আর কি। শুধু তাই নয়, এলাকার একটা রিক্সাও তার জন্য ঠিক করে রেখেছে, যার জন্য এখন আর কলেজে যাওয়ার আসার সময় তাকে কষ্ট করে রিক্সা ঠিক করতে হয় না। চৈতালি অবশ্য এত সহজে দীপ্রর এসব মেনে নিত না, কিন্তু সেদিন রীতা আপার বলা কথাগুলো তাকে বেশ প্রভাবিত করেছে। আর তাই অনিচ্ছার সত্ত্বেও দীপ্রর টুকটাক বিষয় সে মেনে নেয়। গত এক সপ্তাহে এ বাসায় কারোর সাথেই তার সখ্যতা গড়ে ওঠেনি ঠিকই, তবে নিজের কাজগুলো নিজে করার স্বাধীনতাটা পেয়েছে। প্রয়োজনে নিজের ইচ্ছে মতো রান্নাঘরে যেতে পারছে, নাস্তা বানানোর সময় সবার জন্যই নাস্তা বানাচ্ছে, সন্ধ্যায় চা বানাচ্ছে, এতেই খানিকটা স্বস্তি পাচ্ছে সে। প্রয়োজন ছাড়া অবশ্য রুম থেকে বের হয় না চৈতালি। কে কখন কি বলে বসে সেই ভয়টা সব সময় তার ভিতরে কাজ করে। যদিও দীপা গত কদিন ধরেই চুপচাপই আছে। আসাদ সাহেবও খুব দরকার ছাড়া তার সাথে কোনো কথা বলেনি এই কদিন। তবুও সেদিন কলেজের কাজে ফিরতে দেরি হলে আসাদ সাহেব তাকে ডেকে শুধু বলেছিলেন দেরি হলে যেন বাসায় ফোন করে জানিয়ে দেয়। কথা বলতে ব্যাস এতটুকুই। তবুও এই কথাটুকুতেই তার মনে দীপ্রর বাবার জন্য শ্রদ্ধা বেড়ে গিয়েছিল বহুগুণ। বাবার কথাও সেদিন খুব করে মনে পড়েছিল, কিন্তু সেটাকে আবার জোর করে চেপে রাখে মনের গভীরে।
সেদিনের পরে দ্বিতীয়ার এ বাসায় পা রাখেনি। ভাইয়ের এমন কাণ্ডে নাকি তিনি প্রচণ্ড হতাশ আর লজ্জিত। মা মেয়ের ফোনালাপে এটুকুই বুঝেছে চৈতালি। তবে দিথি প্রয়োজনে তার সাথে টুকটাক কথা বলে। মেয়েটাকে ভালোই লাগে তার। তাকে দেখলেই ফাল্গুনের কথা মনে পড়ে। কিন্তু দীপ্রকে দিয়ে কথা বলা শুরু করলেই বিরক্ত হয় চৈতালি। তখন কাজের বাহানা দেখিয়ে সমাপ্তি টানে তাদের কথোপকথনের। এক সপ্তাহে কিছু কিছু সম্পর্কে হালকা পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দীপ্রর প্রতি তার মনোভাব। খুব বেশি প্রয়োজন ছাড়া তাদের মাঝে তেমন কোনো কথাও হয়নি। একটা শীতল অথচ যে কোনো সময়ই ঝড় বইতে পারে এমন একটা সম্পর্ক দুজনের মাঝে। আজ অবশ্য একটা কারণে চৈতালির একটু ভালো লাগছে। দিথির কাছে শুনেছে আগামী পরশু নাকি দীপ্র ভার্সিটিতে জয়েন করবে। এর মানে পরশু থেকে দীপ্রর নজরদারি থেকে মুক্তি পাবে সে। রোজ রোজ এভাবে মেয়েদের কলেজের সামনে দীপ্রকে দাঁড়ানো দেখতে বিরক্ত লাগে তার। এইসব ভাবনার মাঝেই ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে রাত প্রায় 12টা। কখন যে এত রাত হয়ে গেছে টেরই পায়নি সে। কিছু খাতা চেক করতে হবে, তাই দ্রুত সব বের করে চেয়ারে বসতেই দীপ্র বারান্দা থেকে ঘরে ঢোকে। ধীর পায়ে এগিয়ে এসে তার টেবিলের উপরে একটা জবা ফুল রেখে বলে, 3টা ফুটেছে, আপনার পছন্দ তো একটা ছিঁড়ে আনলাম। চৈতালি ভেবেছিল কিছু বলবে না, কিন্তু ফুল ছেঁড়া তার একদম পছন্দ না। তাই গম্ভীর কণ্ঠে বলে, ফুল গাছেই সুন্দর, আমার জন্য আর কোনোদিনও ফুল ছিঁড়বে না। দীপ্র কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তার দিকে। চোখে এক অদ্ভুত ব্যথা জমে উঠলেও সে ব্যথা এড়িয়ে মুচকি হেসে বলে, ঠিক আছে, ছিঁড়ব না। কিছু সময় নীরব থেকে দীপ্র বলে, পরশু আমার চাকরি জীবনের প্রথম দিন, আমাকে উইশ করবেন না? চৈতালি ছোট করে বলে, শুভকামনা রইল। ব্যাস এইটুকুই, আর কিছু বলবেন না? দীপ্র এবার আক্ষেপ করে বলে, শুধুমাত্র আপনার জন্যই কিন্তু আমি এই প্রফেশন বেছে নিয়েছিলাম। বলেছিলাম একদিন, মনে আছে? শুধুমাত্র আপনার কাছাকাছি থাকতে চাই বলে। অথচ আমার কোনো বিষয়ে আপনার কোনো আগ্রহ নেই, নেই কোনো উচ্ছ্বাস কিংবা বিন্দু পরিমাণ আনন্দ। চৈতালির ভিতরে ভিতরে কেঁপে ওঠে। তবে যেহেতু সে এ বিষয়ে কথা বলতে চায় না, তাই প্রসঙ্গ পাল্টে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। দীপ্র জানতো তার এসব কথাই চৈতালির কোনো কিছু যায় আসে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আলোতে ঘুমোতে পারি না। জীবনে এই প্রথম সোফায় ঘুমাচ্ছে, কারণ আমার ভুলের জন্য আপনার সাজানো পৃথিবী নষ্ট হয়ে গেছে। আমি ধৈর্য নিয়ে স্বপ্ন সামলাতে পারিনি জবা। ভয় ছিল সময়টা নিয়ে স্বপ্ন সামলাতে গিয়ে যদি আপনাকে হারিয়ে ফেলে, আর তাই আপনার দেয়ায় শাস্তি মেনে নিয়েছে। যতদিন আপনি না চাইবেন ততদিন। চৈতালি এবার বিরক্ত হয়। দীপ্রর এসব কথা শুনতে ভালো লাগে না তার। তাই তার কথা শেষ হবার আগেই একরাশ বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বেচ্ছায় কারাবাসে যেতে চাইলে কারো কি সাধ্য আছে তাকে বাঁচানোর? দীপ্র হাসে। এরপর কিছুটা কাছাকাছি এসে বলে, কারাবাসে থেকেও যদি ভালোবাসার মানুষটা একটু সামলাতে পাওয়া যায়, কাছ থেকে মন ভরে তাকে দেখা যায়, তবে তেমন কারাবাস থেকে আমি কোনোদিন মুক্তি পেতে চাইব না। বরং আজীবন বন্দী থাকবো শুধুমাত্র তাকে মন ভরে দেখার জন্য। কথাটা বলেই চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে দীপ্র। এদিকে হঠাৎ এভাবে কাছে আসায় কিছু সময়ের জন্য চৈতালির পুরো শরীর কেঁপে ওঠে। মনে পড়ে যায় কিছু পুরনো তিক্ত স্মৃতি, যা সে কোনোভাবেই মনে করতে চায় না। আজ প্রথম দিন। ক্লাস নিয়ে অনেকের পছন্দের তালিকার নাম লিখিয়ে ফেলেছে দীপ্র, বিশেষ করে ছাত্রীদের। এর অবশ্য আরেকটা কারণও আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, মানানসই জুতা, সব মিলিয়ে এমন ফর্মাল লুকে তাকে দেখতে আজ একেবারেই অন্যরকম লাগছিল। তাই তো করিডোরে আজ অনেক মেয়েদেরই আড্ডার টপিকস হলো নতুন লেকচারার দীপ্র স্যার। তবে ফাল্গুনের এই বিষয়টা ভালো লাগে না। তার দুলাভাইকে কেউ অন্য নজরে দেখুক, এটা সে একেবারেই চায় না। ফাল্গুনি ভাবে, একটা মাত্র দুলাভাই আমার, আপু হয়তো এখনো দুলাভাইকে ঠিক মতো মেনে নিতে পারেনি, কিন্তু আজ না হয় কাল মেনে তো নেবেই। পুরুষ মানুষ বউয়ের অবহেলা পেয়ে যদি আবার অন্যদিকে নজর দিয়ে ফেলে, না না, এমনটা হতে দেয়া যাবে না। আজই বিষয়টা ভাইয়াকে জানিয়ে সতর্ক করে দেব।
বিশেষ করে ক্লাসের ওই ন্যাকালামিয়ার ব্যাপারে তো সতর্ক করতেই হবে। অনেক আগে থেকেই ভাইয়ার ওপরে এই মেয়ের নজর আছে। তাছাড়া আপুর খবরটাও নিতে হবে। বিয়ের পর আর সেভাবে ভাইয়ার কাছ থেকে আপুর ব্যাপারে সব জানাও হয়নি। এসব ভাবতে ভাবতে করিডোর থেকে হেঁটে আসতেই দীপ্রর সাথে দেখা হয় তার। ফাল্গুনীকে এভাবে চিন্তিত দেখে দীপ্র বলে। কি ব্যাপার ফাল্গুনি, কি নিয়ে এত চিন্তিত? ফাল্গুনী সালাম জানিয়ে বলে। এই তো স্যার, তেমন কিছু না। দীপ্র কপালে ভাঁজ ফেলে মুচকি হেসে বলে। প্রথম দিনেই ভাই থেকে স্যার হয়ে গেলাম। ফাল্গুনী চারিদিকে চোখ বুলিয়ে নিচু স্বরে বলে। এখানে তো স্যার বলেই সম্বোধন করতে হবে, করা উচিত, তাই না? ফাল্গুনীর কথায় দীপ্র খুশি হয়। এরপর বলে। তুমি এক কাজ করো, ছুটির পরে আসো, তখন কথা বলি। আজ তো একটু তাড়া আছে ভাইয়া। উপস, সরি স্যার। কথাটা বলেই হেসে ওঠে ফাল্গুনী। দীপ্র নিজেও মুচকি হেসে বলে। তোমার আপাকে নিয়ে চিন্তা করো না, তিনি ভালো আছেন। তুমি শুধু মন দিয়ে পড়ো আর আমার শ্বশুর শাশুড়িকে সামলাও, ঠিক আছে? ঠিক আছে। দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে চারপাশে তাকাতেই দেখে কয়েক জোড়া কৌতূহলী চোখ তাকিয়ে আছে তাদের দিকে। তাই দেরি না করে ফাল্গুনীর কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত প্রস্থান নেয় সে জায়গা থেকে। এদিকে ফাল্গুনীও ভাব নিয়ে এগিয়ে যায় সেমিনারের দিকে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টা 20। তীব্র গরমে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। রোদের তাপে আজ বাইকের সিটটাও গরম। এই গরমেই 1:45 থেকে চৈতালির কলেজের সামনে দাঁড়িয়ে আছে দীপ্র। দীপ্র ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে দেখে পুরো আকাশ জুড়ে সাদা কালো মিশ্র মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে বৃষ্টির কোনো আভাস নেই। দীপ্র মনে মনে ভাবে। বৃষ্টি হলে ভালো হতো, একটু হলেও স্বস্তি মিলত। দীপ্র আবারও ঘড়ির দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখে চৈতালি একজন মাঝবয়সী নারীর সাথে কথা বলতে বলতে বের হচ্ছে। এদিকে চৈতালি ভেবেছিল দীপ্র আজ আসবে না। শুধু আজ কেন ভেবেছিল, এখন থেকে বোধহয় আর ছুটির পরে কলেজের সামনে তাকে দেখা যাবে না। কিন্তু সকল ভাবনায় পানি ঢেলে দিয়ে দীপ্রকে আজও এখানে দেখে চৈতালি খানিকটা বিরক্ত হয়। কপালে ভাঁজ ফেলে বলে। আজও এসেছে? এই ছেলেটার সমস্যা কি? চৈতালির সাথে ছিলেন রীতা আপা। তিনি চৈতালির কথা শুনে সামনে তাকিয়ে দীপ্রকে দেখে মুচকি হেসে বলে। তোমাকে ভালোবাসে, এটাই তার প্রধান সমস্যা, বুঝলে চৈতালি? চৈতালি বলে। আপনিও শুরু করলেন আপা। সত্যি বলছি, দীপ্র যে এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকে, এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়। এইসব কি? রীতা আপা হেসে বলেন। এসব পাগলামি, আর ভালোবাসায় এমন পাগলামি থাকা ভীষণ দরকার। চৈতালি খানিকটা রাগ দেখিয়ে বলে। সব জেনেও এইসব বলছেন? আপনার কাছ থেকে এমনটা আশা করিনি আমি আপা। রীতা আপা চৈতালির কথা শুনেও না শোনার ভান করে বলে। আজ কিন্তু তোমার বরকে অনেক হ্যান্ডসাম লাগছে, মাশাল্লাহ। আশেপাশে তাকিয়ে দেখো, অনেকেই তার দিকে কিভাবে যেন আর চোখে চোখে তাকাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। রীতা আপার কথা শুনে চৈতালিও খেয়াল করে দেখে ঠিকই, আর চোখে অনেক মেয়ে দীপ্রর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। মেয়েদের এমন ছ্যাঁচড়ামো দেখে ভীষণ বিরক্ত হয় সে। এরপর নিজেও এক পলক তাকায় দীপ্রর দিকে। দীপ্রর চোখে সানগ্লাস থাকার পরেও সে যে তার দিকেই তাকিয়ে আছে সেটা বোঝা যায়। চৈতালি খেয়াল করে দেখে সত্যি আজ দীপ্রকে অন্যরকম লাগছে, বেশ পরিপাটি, তবে চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। গরমে ঘেমে শার্ট ভিজে গেছে, কপালেও ঘাম। চৈতালি যখন দীপ্রকে দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় রিকশাওয়ালা ভাই এসে ডাক দিলে দৃষ্টি সরিয়ে চুপচাপ রিকশায় উঠে বসে। রীতা আপাকে বিদায় জানাতেই চলতে থাকে রিকশা, আর চৈতালির ভিতরের বিরক্তি কমে সৃষ্টি হয় অন্যরকম এক অনুভূতি। এদিকে প্রতিদিনের মতো আজও তাকে এড়িয়ে এভাবে রিকশায় উঠে বসাতে দীপ্রর মনটা বিষণ্ণ হয়ে ওঠে। আজ ভার্সিটি থেকে কত কষ্ট করে এসেছে, আজ অন্তত কিছু একটা বলতে পারত সে। এইসব ভেবেই খানিকটা অভিমান নিয়েই ধীরে ধীরে বাইক নিয়ে আসে সে। বাসে ফিরে দেখে সবাই একসাথে বসে খাচ্ছে। চৈতালি চুপচাপ রুমে চলে যায়।
দীপ্র পিছন পিছন যেতে নিলে দীপা বলে, কি রে দীপ্র, আজও কি তুই চৈতালিকে আনতে গিয়েছিলি? হ্যাঁ মা। দীপা বিরক্ত হয়ে বলে, তোর বউ কি বাচ্চা মানুষ? এত বছর কি সে একা একা চলাফেরা করেনি? দীপ্র শান্ত স্বরে বলে, এত বছর সে অবিবাহিত ছিল মা, তা একা চলাফেরা করেছে। এখন তার জন্য আমি আছি। দীপা কণ্ঠে তেজ নিয়ে খানিকটা গলা উঁচিয়ে বলে, কোনো কিছুতেই বেশি বাড়াবাড়ি ভালো না। যে মেয়ে তোকে স্বামী হিসেবে মানি না তার জন্য। আহা, এসব কি হচ্ছে দীপা? ছেলে মেয়ে দুজন মাত্রই বাসায় ফিরছে, এখনই এসব কি শুরু করলে? সব জেনেও কেন এসব বলছো? দীপাকে থামিয়ে দিয়ে আশা সাহেব কথাগুলো বলতেই দীপার চোখের পানি লুকিয়ে কাপা গলায় বলে, কারণ আমি আমার ছেলের এই কষ্ট দেখতে পারবো না। তবু মানতাম যদি তাদের মাঝে সব ঠিক থাকতো। জোর করে বিয়ে করে সবার কাছে খারাপ হয়েছে। এমনকি তুমি আমার ছেলেকে ছাড়োনি। এসব কোনো কিছু দেখি তো ওই মেয়ে নরম নরম হচ্ছে না। তাহলে কার জন্য তো কষ্ট করে সে? আসাদ সাহেব কণ্ঠে গভীরতা এনে বলে, তুমি চুপ করবে নাকি খাবার রেখে উঠে যাব? ধৈর্য ধরো, নিজের সময় নাও, ওদেরকেও সময় দাও। কোনো কিছুতেই এত অস্থিরতা ভালো না। আর হ্যাঁ, ছেলে এখন বিয়ে করছে, তাদের সব বিষয়ে এভাবে কথা বলো না। তুমি এখন শাশুড়ি, এটা মনে রেখো, চলার চেষ্টা করো। দীপা আর কথা বাড়াই না, চুপচাপ খাবার রেখে রুমে চলে যায়। এদিকে আসাদ সাহেব দীপ্রকে উদ্দেশ্য করে বলে, আজ প্রথম দিন, নিশ্চয় অনেক ধকল গেছে, তাই মায়ের কথায় কান না দিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। চৈতালিকেও বলো খেয়ে নিতে। যা করছো তাতে এমন পরিস্থিতি বারবার পড়তে হবে, এটা মাথায় রেখো। দীপ্র কিছু বলে না, দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় রুমে আর ভাবতে থাকে সমস্যার সমাধান নিয়ে। রাত 12টা, বারান্দায় চুপচাপ বসে আছে চৈতালি। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে দুপুরের সেই তীব্র গরমের অনেকটাই কমেছে। ঝিরঝির হাওয়ায় শরীরের সাথে সাথে বিষণ্ণ মনে অল্প হলেও মিশেছে স্বস্তি। দুপুরে দীপার কথাই প্রথমে খারাপ লাগলেও কিছু সময় পর চৈতালি নিজেই নিজেকে আশ্বস্ত করে, এমন আরও অনেক কথা শোনার জন্য মনকে প্রস্তুত করে। এরপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতেই কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায়নি। শাশুড়ির বলা কথাটা দুজনের মাঝেই চলমান। অস্থিরতার কারণে একে অপরের কাছে কোনো কথাও হয় না আর। এদিকে দীপ্র নিজেও হয়তো নিজেকে সময় দিয়েছিল, তাই সে নিজেও সন্ধ্যা থেকে বাসার বাহিরে ছিল। রাত করে বাসায় ফিরে মায়ের মান কিছুটা হলেও ভাঙিয়ে মাত্রই রুমে আসে সে। লাইট জ্বালিয়ে পুরো রুমে চোখ বোলায়, কিন্তু চৈতালিকে না পেয়ে ধীর পায়ে হেঁটে যায় বারান্দার দিকে। চৈতালিকে চুপচাপ বসে থাকতে দেখে নিজেও দাঁড়ায় তার পাশে। বেশ কিছু সময় চলে দুজনের মাঝে নীরবতা। চৈতালি হঠাৎ নীরবতা ভেঙে বলে, চৈতালিকে বারান্দায় চুপচাপ বসে থাকতে দেখে দীপ্র নিজেও দাঁড়ায় তার পাশে। বেশ কিছু সময় চলে দুজনের মাঝে নীরবতা। হঠাৎ জোরে বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা এসে চৈতালি নীরবতা ভেঙে বলে, আবার বৃষ্টি এলো। আজ বোধহয় এই আষাঢ়ি বৃষ্টি রাতভর পুরো শহর ভেজানোর মিশনে নেমেছে। দীপ্র কিছু না ভেবে বাইরে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, সরি। চৈতালি কিছু হয়নি এমন ভাব করে বলে। সরি কেন? দীপ্র তপ্ত শ্বাস ফেলে বলে, আজ মা যা বলেছে সব কিছুর জন্য আমি ভীষণ অনুতপ্ত যাব। মা না বুঝি না জেনে যা মাথায় এসছে বলেছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। চৈতালি মুচকি হাসে, যে হাসিতে ছিল তাচ্ছিল্যের আভা। এরপর খানিকটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে, যদি মনে করি, যদি তোমার মায়ের কথায় কষ্ট পাই, তখন তুমি কি করবে দীপ্র? দীপ্র এবার চোখ তুলে তাকায়। চৈতালির পানে দৃষ্টি রেখে বোঝার চেষ্টা করে তার অভিমানের পাল্লাটা ঠিক কতটা। এরই মাঝে চৈতালি ধীরে ধীরে বলে, যে ক্ষত তুমি নিজে দিয়েছো তার জন্য অনুতপ্ত কেন হচ্ছ? যদিও তোমার মতে এরই নাম ভালোবাসা, তাই না? আচ্ছা দীপ্র, তুমি আমাকে এত ভালোবাসো কেন? জানি না। চৈতালি অবাক চোখে তাকিয়ে বলে, কিছু না জেনেই ভালোবেসেছো? দীপ্র হালকা হেসে বলে, ভালোবাসতে কোনো কারণ লাগে না জবা, ভালোবাসা হঠাৎ হয়ে যায়।
চৈতালি এবার রাগ দেখিয়ে বলে, কিন্তু এটা তো ভালোবাসা নয় তীব্র, এটা তোমার জেদ। শুধুমাত্র তোমার জেদের কারণে আজ আমার এই অবস্থা। পরিবার থেকে বিচ্ছিন্ন, তোমার মায়ের চোখে অপরাধী, অথচ আপনি শুধু আমার জেদের কথাই বলছেন জবা? সত্যি করে বলেন তো, আপনার কোনো জেদ নেই? আপনার কি মনে হয় না আপনার একটু জেদ কমানো উচিত? আপনার মনে হয় না আমাকে একবার অন্তত একবার সুযোগ দেওয়া উচিত? আমি কি সত্যি এতটা অযোগ্য? চৈতালির চোখ দুটো ছলছল করে ওঠে, ভরাট কণ্ঠে বলে, না, তুমি অযোগ্য নও, বরং অনেক বেশি যোগ্য। কিন্তু আমার সাথে তো তোমার যায় না দীপ্র। আমার একটা অতীত আছে, বয়সেও। চৈতালি আর বলতে পারে না। তার আগেই দীপ্র তার কাছে এসে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলে, চুপ করুন জবা, এই বিষয়ের একটা কথাও নয়। দয়া করে আপনার এই একই কথা বন্ধ করুন। আপনার এই একই কথা শুনতে শুনতে আমি একটা জরুরি কথা ছিল। পুরনো সব ভুলে মতো দিলে বলতে চাচ্ছেন যে আমরা এখন স্বামী স্ত্রী। এভাবে এত কাছে আসায় চৈতালি অপ্রস্তুত হয়। কালকের মতো পুরনো স্মৃতি ভেসে ওঠে নিমেষেই। তবে এবার আর অস্বস্তি হয় না। পিছনে যেতে চাইলেও যেতে পারে না। মনে হয় যেন পা দুটো জমে গেছে। এদিকে বৃষ্টির বেগ বাড়তে থাকে। তীব্র ক্ষণিক সময়ের জন্য কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। চৈতালির দিকে অপলক তাকিয়ে থাকে সে। হাত বাড়িয়ে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। চৈতালি দীপ্রর এমন দৃষ্টি দেখে দ্রুত পরিস্থিতি সামলে নিজেদের মাঝে দূরত্ব টেনে এনে বলে, আজ থেকে তুমি তোমার বিছানায় ঘুমিও। আর একটা অনুরোধ থাকবে, এভাবে রোজ আমায় কলেজের সামনে এসে দাঁড়িয়ে থেকো না। কথাটা বলেই রুমে চলে আসে চৈতালি। দীপ্রও নিজেকে সামলে কিছু একটা ভেবে পিছন পিছন এসে বলে, মানে আজ থেকে আমরা? চৈতালি বিছানায় বালিশ ঠিক করতে করতে বলে, তোমার মা যদি জানতে পারে বিয়ের রাত থেকে তুমি সোফায় ঘুমাচ্ছ, তখন শুধু শুধু আরেকটা কাণ্ড ঘটাবে। আবার লজ্জায় পড়তে হবে আমায়, অকারণে অপমানিত হতে হবে। তাই তুমি তোমার বিছানায় ঘুমাও। নাটক সিনেমার মতো এসব আর কয়দিন ভালো লাগে বলো? সত্যি বলতে আমাকে নিয়ে তোমার এত বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। তাই আপাতত আমার এই অনুরোধ দুটো রাখো। কিন্তু একসাথে ঘুমোতে গেলে যদি? চৈতালি এবার চোখ গরম করে তাকাতেই তীব্র হেসে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো বলতে চাচ্ছিলাম একসাথে ঘুমালে যদি আপনার সাথে আমার গল্প করতে ইচ্ছে করে। কিন্তু আপনি তো দেখছি কি না কি ভেবে চলেছেন জবা। চৈতালির বিরক্ত হয়, ভীষণ বিরক্ত। কারণ দীপ্রকে নিয়ে এমন কিছু ভাবতে তার এখনও ঢের সময় বাকি। আদৌ কখনো সেভাবে মেনে নিতে পারবে কিনা সেটাও জানে না সে। হয়তো পারবে, সময়ের সাথে সাথে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। রীতা আপাতত তাই বলল, সময় নিতে, হুট করে কোনো সিদ্ধান্ত না নিতে। তাই তো করছে সে। তাছাড়া আজ শাশুড়ি যা বলেছে সেখানেও তো কোনো ভুল ছিল না। বউয়ের জন্য নিজের ছেলের এমন পাগলামি কোন মাই বা মেনে নেবে? আর সব ভেবেই আপাতত এটুকুই এগিয়েছে চৈতালি। এসব ভাবনার মাঝেই তীব্র আবার বলে, উত্তর দিলেন না তো, আপনি কি ভেবেছেন? চৈতালি বিরক্ত হয়ে বলে, কিছু ভাবিনি, সকালে উঠতে হবে, ঘুমাও। তীব্র বুঝতে পারে চৈতালির মনের অবস্থা। তাছাড়া সে নিজেও আজ প্রচণ্ড ক্লান্ত। তাই রুমের লাইট অফ করে বিছানার দিকে যেতে নিলেই চৈতালি লাফ দিয়ে উঠে বসে বলে, লাইট অফ করেছো কেন? লাইট অন করো। তীব্র দ্রুত অন করে বলে, এটা এখনই বলতে হবে মা। কি হয়েছে? কোনো অনুমতি দিলে? চৈতালি দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে লাইট অন করে ঘুমাবো, রুমের লাইট অফ করা যাবে না। তীব্র অবাক হয়ে বলে, কিন্তু কেন? আপনি তো জানেন আমি। এই ব্যাপারে আমি কোনো কথাই শুনবো না। তুমি না আমায় ভালোবাসো, তাহলে আমার এসব আবদার তো মানতেই হবে দীপ্র। তীব্র হেসে বলে, ওকে ওকে, আপনি যা বলবেন তাই হবে। এরপর আর কথা না বাড়িয়ে দুজন দুদিকে ফিরে শুয়ে পড়ে। পাড়ি জমানোর চেষ্টা করে ভিন্ন দুই স্বপ্নের জগতে, কিন্তু পারে না। চৈতালির ভিতরে শূন্যতা, অস্বস্তি আর এক অদ্ভুত ভয় কাজ করে। এদিকে তীব্র চোখে একদিকে থাকে আনন্দের ঝলক, অন্যদিকে চৈতালির ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তবে চৈতালির অনুমতি ছাড়া সে আর আগাবে না বলে প্রতিজ্ঞা করে নিজের কাছে। কেটে যায় অনেকটা সময়। ভোর হবে হবে,
অথচ বাইরে এখনও ঝুম বৃষ্টি। ক্লান্ত তীব্র কিছু সময় পরেই তলিয়ে যায় ঘুমের জগতে। তবে চৈতালি কাটে নির্ঘুম রাত। এভাবে কারোর সাথে একই বিছানায় না, আর ভাবতে পারে না সে। আর তাই অপেক্ষায় থাকে ভোর হবার, অপেক্ষায় থাকে ভিতরে জমানো ঝড় থামার। প্রায় 2 ঘন্টার মিটিং শেষ করে মাত্রই টিচার্স রুমে এসে বসেছে চৈতালি। এরই মাঝে রীতা আপা এসে পাশে বসতেই চৈতালি ক্ষোভ নিয়ে বলে, এসব কি রীতাপা? তারেক স্যারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হবার পরেও নাকি তাকে এখনো বরখাস্ত করা হয়নি। এসবের মানে কি? আমি বুঝাতে পারছি না, তবে শুনেছি উপর মহলের নির্দেশে নাকি ওনাকে আবার এখানে আনার পরিকল্পনা চলছে। এমনটা হলে ভীষণ অন্যায় হবে আপা। ছাত্রীরা টিচারদের প্রতি, কলেজের প্রতি আস্থা হারাবে। তাছাড়া আমরাও তাদের সাথে সামনে মুখ দেখাতে পারবো না। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া বা দিয়ে কিভাবে মাথায় তুলে তাদের সামনে যাব বলতে পারেন? রীতা আপা মলিন কণ্ঠে বলে, আমাদের হাত পা বাঁধা চৈতালি, যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি, এখন আল্লাহ ভরসা, দেখো কি হয়। চৈতালি তেজ দেখিয়ে বলে, এত দেখতে পারবো না আপা। ওনাকে আবার আনলে আমি চাকরি ছেড়ে দেব। এমন নোংরা মানুষের সাথে চাকরি করা যায় না। কথাগুলো বলতে না বলতেই বাহিরে ছাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গিয়ে দেখে সবাই তারেক স্যারের বিষয়টা জানতে পেরে তাকে যেন আবার এখানে না আনা হয় সেজন্য স্লোগান দিচ্ছে। চৈতালিও তখন তাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করে। এদিকে তারেক স্যার এই খবর পেয়ে মনে মনে ক্ষোভ প্রকাশ করে আর কিভাবে চৈতালিকে শায়েস্তা করা যায় সেই পরিকল্পনা করতে থাকে। কেটে গেছে কয়েকটা দিন। চৈতালির কথা মতো সেদিনের পরে তীব্র আর তাকে আনতে যায়নি। তবে এক্ষেত্রে শর্ত ছিল তার ঠিক করে দেওয়া রিকশাতেই চৈতালি যাওয়া আসা করবে। যেহেতু চৈতালি দীপ্রর পাগলামির বিষয়ে অবগত, তাই এ বিষয়ে আর দ্বিমত করেনি, মেনে নেয় তার দেওয়া শর্ত। আর দীপ্র তার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও চৈতালির সব কিছু তদারকি করতে ভোলে না। সময় মতো সব খবরই এসে পৌঁছয় তার কাছে। 3rd ইয়ারের ক্লাস নিচ্ছে দীপ্র। আজ ক্লাসের শুরু থেকেই লামিয়া অনেক কথা বলছে। তার প্রধান উদ্দেশ্য দীপ্রর মনোযোগ আকর্ষণ করা। গত কদিন ধরেই সে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে দীপ্র প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও সেদিন ফাল্গুনী আকারে ইঙ্গিতে লামিয়ার বিষয়টা জানানোর পর থেকেই তার বিষয়ে অ্যালার্ট থাকার চেষ্টা করে। রোজ ক্লাসে ডিস্টার্ব করলেও তাকে পাত্তা না দিয়ে ক্লাস চালিয়ে যায়। কিন্তু আজ ক্লাসের মাঝে বারবার কথা বলার কারণে দীপ্র এক পর্যায়ে বিরক্ত হয়ে সামনে তাকিয়ে বলে, এই যে মিস লামিয়া। লামিয়া যেন এই সময়ের অপেক্ষাতেই ছিল। দীপ্র ডাকার সাথে সাথে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, জি স্যার, বলুন। ক্লাসে মনোযোগ না থাকলে এই মুহূর্তে আমার ক্লাস থেকে বেরিয়ে যান। এভাবে ক্লাসে ডিস্টার্ব করবেন না, আপনার জন্য অন্যদেরও প্রবলেম হচ্ছে। সবার সামনে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলাই লামিয়া ভীষণ অপমান বোধ করে। তবে তীব্রকে তার ভীষণ পছন্দ, তাই রাগ না দেখিয়ে সরি বলে ক্লাসে মনোযোগ দেওয়ার ভান করে। আর মনে মনে ভাবতে থাকে কিভাবে স্যারকে পটানো যায়। ছাদে বসে আকাশ দেখছে চৈতালি। অনেক দিন পর আজ ছাদে এলো। কলেজ থেকে আসার পথে আজ তারেক সাহেব ফোন করে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। উল্টাপাল্টা বলতে আকারে ইঙ্গিতে তাকে শাসিয়েছে, যা শুনে আজ তার মন মেজাজ ভীষণ খারাপ। বাসায়ও কারোর সাথে বিষয়টা শেয়ার করা সম্ভব না, আর তাই আসরের পরে ছাদে এসে বসেছে। এবারই ছাদে চৈতালি আজ প্রথম এসেছে। এতদিনে একবারও আসার সুযোগ হয়নি। আজ অবশ্য এসে ভালোই হয়েছে। দীপ্রর করা ছাদ বাগান দেখে চৈতালির মন মেজাজ ভালো হয়ে গেছে, কারণ ছাদে বেশিরভাগ গাছই হলো তার পছন্দের জবা গাছ, যেখানে ফুটে আছে নানা রঙের জবা। চৈতালি একে একে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেতেই তাকিয়ে দেখে মাঝবয়সী এক মহিলা আর এক তরুণী ছাদের একপাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কিছু নিয়ে আলাপ করছে। অপরিচিত হওয়ায় চৈতালি তার দৃষ্টি সরিয়ে আবারও গাছের প্রতি মনোযোগী হয়। তুমি কি দীপর বউ? কথাটা কানে যেতেই পিছনে তাকিয়ে দেখে সেই মাঝবয়সী মহিলা।
পাশে সেই সুন্দরী তরুণীও আছে। চৈতালি কি বলবে ভাবতেই সেই তরুণী বলে, আচ্ছা, আপনি দীপ্র ভাইয়া চেয়ে কয় বছরের সিনিয়র? কিছু মনে করবেন না ভাবি, এমনিতেই জিজ্ঞেস করলাম, জাস্ট জানার আগ্রহ। রিয়ার কেস কি না? অপরিচিত কারোর কাছে এমন প্রশ্ন শুনে ভীষণ বিব্রত হয় চৈতালি। উত্তরে কি বলবে ভাবতে থাকে। অবশেষে কিছু একটা বলতে সামনে তাকাতেই দেখে তাদের পিছনেই কালো টি শার্ট ধূসর ট্রাউজার পরে এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে দীপ্র। চৈতালি চাহনি দেখে তারা দুজনেও পিছনে ফিরতেই দীপ্র হাত দিয়ে এলোমেলো চুল ঠিক করতে করতে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো। বিয়ে করে তো আন্টিকে একবারেই ভুলে গেছো। তোমার মায়ের তো আজকাল দেখাই পাওয়া যায় না। চাকরিওয়ালা বউয়ের সেবা করতে বোধহয় সময় চলে যায়, তাই না? কথাটা বেশ খোঁচা দিয়ে বলেন তিনি। দীপ্র মুচকি হেসে উত্তরে বলে, ঠিক বলেছেন আন্টি, এমন চাকরিওয়ালা বউ কজন পায় বলেন? তাছাড়া মা এখন তার বৌমাকে নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটায়, তাই অন্যের সমালোচনা শোনার সময় তার হয় না। দীপ্রর কথায় তিনি বেশ রেগে যান। কথা না বাড়িয়ে মেয়ের হাত ধরে হনহনিয়ে হেঁটে যান সিঁড়ির দিকে। দীপ্র খানিকটা বিব্রত হয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলতে বলতে রেলিংয়ের কাছে গিয়ে হেলান দেয়। হাত দুটো বুকের উপর ভাঁজ করে চৈতালির দিকে তাকিয়ে বলে, এদিকটা আসুন না জবা। চৈতালি নীরবে দীপ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভদ্রমহিলা এই বিল্ডিংয়ে থাকেন? হ্যাঁ, 3 তলায় থাকেন। আর সাথে যাকে দেখলেন তিনি হলেন ওই আন্টির মেয়ে, সম্ভবত মেডিকেল 3rd ইয়ারের ছাত্রী। সেটা বুঝতে পেরেছি। যাওয়ার সময় তোমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। এটা তো ভালোই, দেখতেও বেশ। দীপ্র কপালে ভাঁজ ফেলে বলে। তো চৈতালি মৃদু হেসে বলে, রাজি হলেও পারতে। মেয়েটা তোমাকে পছন্দ করে, দেখলেই বোঝা যায়। আপনি কি মনোবিজ্ঞানী নাকি? হঠাৎ এই কথা কেন? মেয়েটা আমাকে পছন্দ করে কিভাবে বুঝলেন? তাকে দেখেছেন 5 মিনিটও বোধহয় হয়নি। মেয়েরা বুঝতে পারে দীপ্র। আলাদা একটা পাওয়ার থাকে মেয়েদের মাঝে, আলাদা একটা অনুভব শক্তি। তো এইসব বুঝতে মনোবিজ্ঞানী হতে হয় না, চোখ মুখের ভঙ্গি দেখলে যে কেউ বলে দিতে পারে এটা। দীপ্র এবার শীতল অথচ ভারী কণ্ঠে বলে, তাহলে আমাকে দেখে বোঝেন না কেন? আমাকে দেখে কেন অনুভব করেন না? চৈতালি জানে, বোঝেও সবটা, কিন্তু এড়িয়ে যায় সবটা। মাত্র কয়েকদিন হলো চৈতালির দ্বিধা কিছুটা কমেছে। দীপ্র তার সব কথা শুনছে, মেনে চলার চেষ্টা করছে। এতে করে তাদের মধ্যে আগের যে জড়তা কমেছে অনেকটাই, ক্ষোভও কমেছে বোধহয়। একই বাসায় একই রুমে থাকতে গেলে যেটুকু সাবলীলভাবে কথা বলা যায় ততটুকু সাবলীল হয়েছে চৈতালি। সম্পর্কটা যাতে আবার জটিল না হয় সেজন্য এই প্রসঙ্গ এড়াতে সে বলে, নাম কি মেয়েটার? আপনার কোন মেয়েটা? এই যে এইমাত্র এলো। তৃষা। বাহ, নামটাও তো সুন্দর ছিল। চৈতালির কথা শুনে দীপ্রর ভীষণ রাগ হয়, তাই কথার উত্তর না দিয়ে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলে। চৈতালিও চুপচাপ দাঁড়িয়ে দেখে পাখিদের নীড়ে ফিরে যাওয়া, ধীরে ধীরে সন্ধ্যা নামার দৃশ্য। ভাবতে থাকে নিজের ভবিষ্যৎ নিয়ে, আর আফসোস করে তার প্রতি দীপ্রর এত আবেগ দেখে। রাত প্রায় 11টা। ডাইনিং টেবিলে বসে ফারুক সাহেব সহ সবাই একসাথে বসে খাচ্ছে। ফাহিম চেম্বার থেকে এসেছে একটু আগেই। চৈতালির বিয়ের পর থেকে প্রায়ই চেম্বার শেষ করে এসে বাবাকে দেখে যায় সে, কারণ ফারুক সাহেব ভীষণ দুর্বল হয়ে গেছে, মানসিকভাবে ভেঙেও পড়েছে। আর তাই ফাহিম সুযোগ পেলেই চলে আসে এখানে। আর আজ অবশ্য অন্য একটা কারণে এসেছে। খাওয়ার মাঝে সবার দিকে চোখ বুলিয়ে ফাহিম বলে, একটা আলাপ ছিল বাবা। বলো। চৈতালি সেই কাগজটা করেছে, তাতে তাকে না টেনে যা বলতে এসেছো সেটা বলো। জানোই তো গড়পাস নিয়ে কথা বলা আমার পছন্দ না। মানে ফাল্গুনের বয়স তো কম হলো না? বিয়ের জন্য এটাই উপযুক্ত বয়স। কোনো পাত্র আছে? ভালো পাত্র থাকলে দেখিও। ফারুক সাহেব যে এত সহজে বিষয়টা মেনে নেবে এটা ফাহিম কল্পনাও করেনি। বাবার সহজ সম্মতি পেয়ে ফাহিম বলে,
এক কলিগের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। বায়োডাটা দেখে ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের জানাই। ভালো করেছো। সময় নিয়ে একদিন বায়োডাটা নিয়ে এসো। সবটা দেখে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে নেবে যাব। জি বাবা। কথাটা বলেই আবার খাওয়া শুরু করে ফাহিম। এদিকে এত তাড়াতাড়ি বিয়ের কথা শুনে বিরক্ত হয় ফাল্গুনী। কেমন যেন চাপা অস্থিরতা অনুভব হয় গলা থেকে, আর খাবার নামতে চায় না। তাই না খেয়ে চলে যায় নিজের রুমে। সেদিনের পরে কেটে গেছে কয়েকটা দিন, সব কিছু চলছে একই নিয়মে। তবে আজ সেই নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। এই বাসায় আজ প্রথম দুপুরের জন্য চৈতালি নিজ হাতে রান্না করেছে। আজ ছুটির দিন, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে আজ ইচ্ছে হয় নিজ থেকে কিছু বানাতে। অন্যদিন কলেজ থেকে ফিরতেই দেরি হয়ে যায়। এরপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আর কিছু করতে ইচ্ছে করে না। অবশ্যই বাসায় কিছু না করার প্রধান কারণ হলো তার শাশুড়ি দীপা। তিনি সকালে নাস্তা বানানোর অনুমতি দিলেও আর কিছু করার অনুমতি এখনও দেননি। তাই খুব প্রয়োজন ছাড়া রান্নাঘরে ঢোকা হয়নি তার। এদিকে দীপার শরীরটা কাল রাত থেকেই খারাপ, তাই এই সুযোগে তার অনুমতি নিয়ে রান্নাঘরে ঢোকে সে। দিথির সহযোগিতায় ঝটপট খিচুড়ি, গরুর মাংস রান্না করে। দিথির পছন্দ, তাই বেগুনও ভাজি করে। সবাই জুম্মার নামাজ পড়ে এলে নিজেই সবাইকে খাবার বেড়ে খাওয়ায়। জ্বরে দীপার মুখ তেতো হয়ে আছে, তবুও চৈতালির রান্না করা খাবার তিনি সহ সবাই বেশ মজা করে খেয়েছেন। খাওয়ার সময় দিদি বারবার চৈতালির রান্নার প্রশংসা করে, যা তার বেশ ভালো লাগে। এবার সে গত কিছুদিন দিদির সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। দিদির পছন্দের মানুষ হয়ে গেছে চৈতালি, আর তাই হয়তো প্রশংসাটা একটু বেশিই করছে। সবাইকে তৃপ্তি নিয়ে খেতে দেখে চৈতালির বেশ ভালো লাগে। তবে এই ভালো লাগা যে এবাড়ির বউ হিসেবে ছিল না তা নয়। এতদিন শাশুড়ি রান্না করে খাইয়েছেন, আজ আজ যে সে নিজেও এই দায়িত্ব পালনে ভাগ বসাতে পেরেছে, মূলত সেজন্যই তার বেশ ভালো লাগে। আসাদ সাহেবের মনটাও চৈতালির জন্য আজ যেন একটু নরম হয়। ছেলের বউ ধীরে ধীরে সব মেনে নিয়েছে, এইভাবেই খুশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তবে দীপা এখনও সংশয়ে আছে। মূলত ছেলের প্রতি আসাদ সাহেবের বিরূপ মনোভাবও চৈতালিকে তার পছন্দ না করার বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে দীপ্র ছিল একেবারেই নীরব, চুপচাপ সব কিছু শুধু পর্যবেক্ষণ করে গেছে। চৈতালির দায়িত্বপরায়ণতা দেখে আবারও মুগ্ধ হয়েছে। বেড়েছে প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান। রাত 12টা। দীপার জ্বর এখন নেই, তবে দুর্বলতা আছে। তাই রাতেও চৈতালি নিজ হাতেই সব কাজ শেষ করে মাত্রই বিছানায় এসে বসেছে। এরই মাঝে মনে পড়ে কলেজের কিছু কাজ আছে, ক্লান্ত লাগলেও সেগুলো শেষ করতে হবে। তাই বিছানা ছেড়ে চেয়ার টেনে বসতেই তীব্র বারান্দা থেকে ঘরে এসে বলে, এ কি জবা, এখন আবার কি নিয়ে বসলেন? কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপর শুভ। তুমি ঘুমিয়ে পড়ো। শুধু আমি না, আপনিও ঘুমাবেন এখন। আজ আপনার উপর অনেক ধকল গেছে, তাই এখন ওসব কাজ রেখে ঘুমিয়ে পড়ুন। চৈতালি মুচকি হাসে, তবে কিছু বলে না। কাজে মনোযোগ দেয়। দীপ্র বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, ধন্যবাদ কেন বলো তো? এই যে আজ মাকে অসুস্থ দেখে কত কিছু করলেন, এত মজা রান্না করে খাওয়ালেন। মা মুখে কিছু না বলে মনে মনে কিন্তু অনেক খুশি হয়েছে, বাবাও খুশি হয়েছে। আর দেখে তো দেখছি একেবারে আপনার ভক্ত হয়ে গেছে। আপনি সত্যিই চমৎকার মানুষ, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। এতে এত মুগ্ধতার কিছুই নেই দীপ্র, এটা আমার দায়িত্ব। আমি যা করেছি, আমার জায়গায় অন্য কেউ থাকলেও সেই একই কাজ করতো, হয়তো আরো বেশি কিছু করতো। আমি তো আমার চাকরির জন্য আন্টিকে সেভাবে হেল্পও করতে পারি না। দীপ্র বলে, শুধু দায়িত্ব, আর কিছু না? চৈতালি কিছু বলবে অমনি জোরে মেঘ ডাকা শুরু করলে চৈতালি চেয়ার ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস, বৃষ্টির ঝাপটা সব মিলিয়ে বেশ ভালো লাগে। এর মাঝে দীপ্র পিছনে এসে দাঁড়ালে চৈতালি বলে, তোমার জন্য আমার মায়া হয় বুঝলে দীপ্র, কিন্তু যখনই মনে হয় তোমার জন্যেই আজ আমি বাবার স্নেহ থেকে বঞ্চিত, অনেকের চোখে খারাপ একজন নারী,
তখন ওই মুহূর্তেই আবারও সব মায়া উড়ে যায়, ঘৃণা হয় না। এখন যে তোমাকে অপছন্দ তাও নয়, তবে পছন্দের তালিকাতেও তোমায় রাখতে পারি না। যেখানে পছন্দের তালিকাতেই তোমায় এখনো আনতে পারিনি, সেখানে এত তাড়াতাড়ি অন্য কিছু আশা করাটা বোকামো নয় কি? তাই আমার অনুরোধ থাকলো, আমায় সময় দাও, তুমিও সময় নাও। আমাকে নিয়ে তোমার জীবনের ডায়েরির পরবর্তী পাতায় এত তাড়াতাড়ি যেতে চেও না দীপ্র, তাতে হিতে বিপরীত হতে পারে। দীপ্র কথা বাড়ায় না। সকালে ক্লাস আছে, তাই চুপচাপ শুয়ে পড়ে। চৈতালিও শুয়ে পড়ে দীপ্রর পাশে। তবে দুজনের মাঝে বহাল থাকে মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব। কেটে গেছে কয়েকটা দিন। ভার্সিটি থেকে ফেরার পথে দিহান হঠাৎ করে ফাল্গুনের হাত ধরে নিয়ে আসে এলিফ্যান্ট রোডের একটা রেস্টুরেন্টে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটে যে তাকে না করার সাধ্য ফাল্গুনের হয়নি। প্রায় 10 মিনিট ধরে তারা মুখোমুখি বসে আছে। দিহানের চোখ মুখ জুড়ে রাগের আভাস। ফাল্গুনিও চরম বিরক্তি আর ভয়ে চুপচাপ বসে আছে। আগ বাড়িয়ে কিছু বললে যদি সিন ক্রিয়েট করে, তাই কিছু বলতেও পারছে না। এদিকে এদিকে বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে। আজকাল একটু দেরি হলেই বাসায় সবাই খুব টেনশন করে। তাই ফাল্গুনি শেষ পর্যন্ত ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করে, আমাকে এখানে এভাবে কেন বসিয়ে রেখেছেন দিহান ভাই? সেই কখন থেকে বসে আছি, না কিছু বলছেন না কিছু শুনছেন। কি সমস্যা না বললে বুঝবো কিভাবে? দিহান তার কথা শুনে চোখ তুলে তাকাতেই ফাল্গুনির ভিতরটা কেঁপে ওঠে। তার চোখ দুটো লাল হয়ে আছে। কিছু নিয়ে যে প্রচণ্ড রেগে আছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু না বললে কিভাবে বুঝবে? আর মূল কথা হলো, রাগ অভিমান যাই হোক না কেন, সেসবের সাথে তার কি সম্পর্ক? এসব ভেবে কিছুটা বিরক্তি নিয়ে ফাল্গুনি আবার বলে, রাগ না দেখিয়ে কাইন্ডলি কিছু বলেন তো ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। কেন, পার্লারে যাবি নাকি সাজতে? আজ তো আবার তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে, খুব আনন্দ লাগতাছে তাই না? দিহানের কথা শুনে ফাল্গুনি অবাক চোখে তাকিয়ে বলে, মানে? মানে বোঝনি, ছোট খুকি তুমি। চরম বিরক্তি নিয়ে ফাল্গুনি বলে, কেমন কথা বলছেন ভাইয়া? এটা কেমন সম্বোধন? আর এসব খবর আপনি কিভাবে জানলেন? আচ্ছা, জানলেই বাকি, এসব নিয়ে এভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। এটা এক প্রকার অনধিকার চর্চা। যাক, এবার বলুন, এই কথা বলার জন্যই কি আপনি আমাকে এভাবে এখানে টেনে নিয়ে এসেছেন? ফাল্গুনির একটানা বলে যাওয়া কথাগুলো শুনে দিহান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এতদিন পরে আমাকে অধিকার শেখাতে এসেছো? শোনো মেয়ে, তোমার প্রতি কিন্তু আমার পূর্ণ অধিকার আছে, তাই কিছু বলার আগে ভেবে বলবে। ফাল্গুনি কপালে ভাঁজ ফেলে বলে, প্লিজ দিহান ভাই, একটু ঝেড়ে কাশেন তো। এমনিতেই আপুর জন্য মন মেজাজ ভালো নেই, তাই এসব ভাবের কথা ছেড়ে আসল কথা বলুন। আমার ওপরে এত কিসের অধিকার কে দিয়েছে? দীপ্র ভাই? দিহানের এবার ভীষণ রাগ হয়। মনে মনে ভাবে, আর কি করলে এই মেয়ে তার মনের কথা বুঝতে পারবে? এতদিন ধরে যাকে যাকে চোখে চোখে রেখেছে, যাকে মনের অজান্তেই সে কবে থেকেই ভালোবেসে যাচ্ছে আর অপেক্ষা করেছে সঠিক সময়ে, সে কিনা আজ এমন ভাব দেখাচ্ছে যেন সে কিছুই জানে না। আপনি কি কিছু বলবেন নাকি আমি চলে যাব? দিহান বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, তুমি তাহলে এতদিনে কিছুই বোঝনি? ফাল্গুনি এবার উফ শব্দ উচ্চারণ করে চরম বিরক্ত হয়ে কপালে হাত রাখতেই দিহান বলে, ভেবেছিলাম চাকরিতে জয়েন করেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু এরই মাঝে দ্বীপর বিয়ে নিয়ে এমন একটা ঝামেলা হয়ে গেল যে সেই সময়ে সেটা আর সম্ভব হয়নি। সত্যি বলতে তোমার পরিবারকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়ের মনে হচ্ছে খুব বেশি তাড়া। না হলে এক বোনের বিয়ের 2 মাস যাওয়ার আগেই তোমাকে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? ফাল্গুনি অবাক চোখে তাকিয়ে বলে, মানে কার জন্য বিয়ের প্রস্তাব? দিহান এবার দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড একটা। তোমার বাসায়
আপা ছাড়া বিবাহযোগ্য পাত্রী আর কে আছে? আমি? তাহলে তুমি ছাড়া আর কার জন্য প্রস্তাব পাঠাবো? আচ্ছা ফাল্গুনি, তুমি কি সত্যি বোঝো না নাকি ইচ্ছে করে বোকা ভাব নাও বলো তো? কিন্তু আমি তো। শোনো, আমাদের এখন আর ওই লুতুপুতু মার্কা প্রেম করার বয়স নেই। তাই ঠিক করেছি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবো। প্রেম ভালোবাসা যা করার বিয়ের পরে করব। ফাল্গুনি এবার বলার মতো কিছু খুঁজে পায় না, চুপচাপ বসে থাকে। অনেক কিছু বলতে ইচ্ছে হলেও দিহানের কথা শুনে মুখ থেকে আর কিছুই বের হয় না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হয় আজ। অবচেতন মনে সে নিজেও হয়তো দিহানকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সেই পছন্দকে আর প্রকাশ্যে আসতে দেয়নি সে। চৈতালি আপুকে নিয়ে এত চিন্তার মাঝে বাবা মাকে আর নতুন করে কোনো ঝামেলায় ফেলতে চায়নি ফাল্গুনি। তাছাড়া দিহান হলো দীপ্র ভাইয়ের বন্ধু, সেদিন তিনিও ছিলেন দীপ্র ভাইয়ের পাশে। বন্ধুর দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছিলেন তিনি। এমন অবস্থায় দিহান ভাই যত ভালো চাকরি করুক না কেন, বাসা থেকে যে তাকে কখনোই মেনে নেবে না, এটা সে খুব ভালোভাবেই জানে। তাই তো ক্ষণিকের ভালো লাগাকে অবচেতন মনেই লুকিয়ে রেখেছিল। কিন্তু ওই যে কথায় আছে না, কপালের লিখন খণ্ডাবে কে? কপালে যা আছে তাই তো হবে না কি? ফাল্গুনি ভাবে দীপ্র ভাই যেমন, তার সব কয়টি বন্ধুও তেমন। চাইলেও তো এখন পালাতে পারবে না। একদিকে বাবা মা, অন্যদিকে সদ্য হৃদয়ে ঝড় তোলা প্রেমিক পুরুষ, যে নিজ থেকে এসে ভালোবাসার কথা প্রকাশ করছে। এদের মাঝে কাকে ফেলে কাকে বেছে নেবে সে? কিভাবে এই কঠিন অবস্থার সামাল দেবে, এই চিন্তায় অস্থির হয়ে ওঠে ফাল্গুনি। হঠাৎ করে ফাল্গুনিকে এভাবে চুপ করে যেতে দেখে দিহান বলে, এত ভাবতে হবে না। আমি চাই না আমার হবু বউ এসব ফালতু চিন্তা করে চোখের নিচে কালি ফেলুক। খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব যাবে। নতুন জীবনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ফাল্গুনি কিছু বলতে পারে না। ভয় চিন্তা দূর হয়ে একরাশ লজ্জা আষ্টে বৃষ্টি ঘিরে ধরে তাকে। চোরে চোখে খুঁজতে থাকে পালানোর উপায়। এদিকে দিহান কথা না বাড়িয়ে কোনো ভনিতা ছাড়াই পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিয়ে বলে, চিন্তা করো না, সন্ধ্যায় পাত্রপক্ষ যাবে না? দিহানের এমন কথায় কাজে ফাল্গুনের শরীর কেঁপে ওঠে। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারে না। এক মুহূর্তের জন্য তো মনে হয় সবটাই বোধহয় স্বপ্ন। ক্রমশই লজ্জায় লাল হতে থাকে। পর মুহূর্তে সব কিছু ভেবে চিন্তায় পড়ে যায়।